আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ পর্ব 6। অর্পিতা রাজীব মিস্টার রায়ের সব কথা শুনে বলে, এটা কি করে সম্ভব? সকাল 11টায় দুই মূর্তিমান হাজির হয়। উকিল মশাই বলে, আমি মিস্টার ধারা, একজন লয়ার। এই ফাইলটা দেখুন মিস্টার রাজীব রায়। রাজীব জোরে জোরে পড়ে, আমি অভিরূপ রায়, আমার কোম্পানি DA অ্যালুমিনিয়াম অ্যালয় কোম্পানির মালিক। আমি নিজের ইচ্ছায় আমার কোম্পানি আমার শালক শ্রী চিন্ময় বাবুকে দান করলাম, কিন্তু আমি যতদিন জীবিত থাকব ততদিন আমার অধীনে থাকবে। আমার মৃত্যুর পর এই কোম্পানি শ্রী চিন্ময়বাবু অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারবে। আমার সন্তান ও স্ত্রী এর কোনো অধিকার পাবে না। মিস্টার ঘনশ্যাম আইয়ার বলেন, আমি এই কোম্পানি 50 কোটি টাকা দিয়ে কিনেছি। এই দেখুন ব্যাংকের প্রমাণপত্র, জেরক্স কপি, ব্যাংক স্টেটমেন্ট। রাজীব কিছু বলতে পারল না। অর্পিতা প্রায় কান্নার সুরে বলে, এটা আমাদের সম্পত্তি। আমার স্বামী কেন নিজের স্ত্রী সন্তানকে না দিয়ে অন্য কাউকে লিখে দেবে বলুন? এবার উকিলবাবু পুরনো নিউজ পেপারটা বার করে দেখায়, দেখুন 20 দিন আগে এই পেপারটার প্রিন্ট আউট। মিস্টার অভিরূপ রায় কোম্পানি, ভাগ নাম্বার 5, মৌজা এত। এই সম্পত্তি এখন বর্তমান মালিক চিন্ময় ঘোষ। যদি কেউ অধিকারী থাকে তাহলে এই সময়ের মধ্যে ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগ করবেন। মিস্টার রায় বলে, অভিরূপবাবুর অসুস্থতার সুযোগে এই সই জাল করেছে চিন্ময় ঘোষ। উকিলবাবু বলেন, দেখুন এটা আপনাদের ব্যাপার, আমরা কোনো অশান্তিতে যাব না। আর দয়া করে আপনারা মিস্টার আইয়ারের কোম্পানিতে যাবেন না। নমস্কার বলে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মিস্টার রায়, রাজীব ও অর্পিতা তখনও চুপ করে বসে আছে। শরৎ চা নিয়ে ঘরে ঢোকে, চায়ের ট্রেটা টেবিলের ওপর রেখে ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেয়। রাজীব বলে, মা, আইনের লড়াইয়ে আমরা জিততে পারবো না। বাবা যদি বেঁচে থাকতো তখন কিছু হতো। মামাবাবু একটা একটা করে সব প্ল্যান গুছিয়েছে, আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করেছে। দেখবে আমাদের সাজানো গোছানো কোম্পানি বিক্রি করে এই টাকা কোনোদিন ভোগ করতে পারবে না। কপাল ভালো আমাদের এই বাড়িটা এই বাজে লোকটার হাত থেকে বেঁচে গেছে। অর্পিতা কাঁদতে থাকে। রাজীব কাঁপা কাঁপা গলায় বলে, মা, এই মানুষটাকে বিশ্বাস করে আমরা পথে বসলাম। অর্পিতা অনেকটাই মনের জোর দিয়ে ছেলেকে বলে, রাজীব, যে মানুষটা আমাদের বিশ্বাস, সরলতা ও বিপদের সুযোগ নিয়ে আমাদের ঠকিয়েছে তাকে ঈশ্বর সারা জীবন শান্তিতে থাকতে দেবে না। তাই পুরনো কথা না ভেবে নতুন কিছু করার কথা ভাব। মিস্টার রায় বলে, রাজীব, একটা ভুল থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাছাড়া তোমার বয়স কম, আর একটা নতুন কোম্পানি তৈরি করা এবং চালানো তোমার পক্ষে সম্ভব। আর একটা কথা বলি, আমি তোমার বাবার স্বর্গীয় অভিরূপবাবুর সঙ্গে বহু বছর কাজ করেছি। তোমার সঙ্গে আমি যে কয়েক বছর কাজ করেছি তাতে এটা বলতে গর্ব অনুভব করি এবং বলতে পারি একটা কোম্পানি পরিচালনা করার এক অভিনব দক্ষতা তোমার বাবার চেয়ে তোমার অনেক বেশি। তোমার বাবাকে আমি বলেছিলাম, স্যার, আমাদের রাজীবকে এই কোম্পানিতে ধরে রাখতে পারবেন না। ও একদিন আপনার চেয়ে অনেক বড় শিল্পপতি হবে। আগামী দিনে তাই যেন হয়, আমি সেই অপেক্ষায় রইলাম। মিস্টার রায় বলে, বৌদি, আমাকে কোনো প্রয়োজন হলে একবার খবর দেবেন। শরৎ আমার বাড়িটা চেনে। এখন ঠান্ডাটা সবে পড়তে শুরু করেছে, প্রায় 1 মাস হয়ে গেল। রাজীব কিছু একটা করার চেষ্টা করছে যাতে সংসারের খরচ জমানো টাকা থেকে
তুলতে না হয়। ব্যাংকের টাকা এমন কিছু বেশি নেই যাতে নতুন কিছু শুরু করতে পারে। আজ বিকালে রাজীব বাড়ি ফিরে আসে। অর্পিতা ছেলেকে দেখে বুঝতে পারে একটা কাজ জোগাড় করার চেষ্টা করছে। শরৎকে দেখে অর্পিতা বলে, যা সামনের দোকান থেকে সিঙ্গারা নিয়ে আয়, তারপর কফি করবি। রাজীব কিছুক্ষণ পর এসে মায়ের পাশে সোফায় বসে পড়ে। শরৎ চা সিঙ্গারা এনে টেবিলে রাখে। রাজীব সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তাই শরৎকে বলে, শরৎদা, থ্যাংক ইউ। ওদিকে কলিং বেলের আওয়াজ হতেই শরৎ যায় দরজা খুলতে। সামনে কবিতাকে দেখে বলে, ও কবিতা দিদিমণি, ভালো সময় এসেছো, গরম গরম সিঙ্গারা এনেছি। কবিতা বলে, ভেরি গুড। কবিতার পরিচয়, বাবা মার একমাত্র মেয়ে কবিতা। বাবা বিজন রায় এর বড় একটা নামকরা অফিসে মার্কেটিং ডিপার্টমেন্টের পোস্টে আছে। বিজন রায় ও অভিরূপ রায় বাল্য বন্ধু। তাদের ছেলে মেয়ে যখন ছোট, দুই বন্ধু ঠিক করে এরা বড় হলে এদের বিয়ে দেবে। পাকা কথা, ও অর্পিতা নিজের গলার হার দিয়ে হবু পুত্রবধূকে আশীর্বাদ করে। সেই দিন থেকে কবিতা রাজীবের বাগদত্তা। কবিতা ঘরে ঢুকে অর্পিতাকে মাসিমণি বলে জড়িয়ে ধরে। অর্পিতা বলে, কবিতা মা, কেমন আছিস? কবিতা বলে, খুব ভালো নেই, এখন স্কুলের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। অর্পিতা বলে, খুব ভালো কথা। অর্পিতা বিজনবাবুকে আনতে ঘর থেকে বেরিয়ে যায়। কবিতা রাজীবকে জিজ্ঞাসা করে, কেমন আছো? রাজীব হেসে বলে, ভালো আছি। কবিতা বলে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, দেখবে পরিশ্রম একদিন তোমার আশা পূরণ করবে। আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে, তোমাকে কাকাবাবুর চেয়ে অনেক বড় হতে হবে। জানো রাজীব, ঈশ্বর মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেয় চলার পথটা কাটা ছড়িয়ে দিয়ে, আর সেই মানুষটা যদি এই কাটা পথটা আস্তে আস্তে ধৈর্য ধরে এগাতে পারে, তাহলে সামনের বাকি পথটা সহজ হয়ে যাবে। অর্পিতা আর বিজনবাবু ঘরে ঢুকতে গিয়ে কবিতার কথাটা অর্পিতার কানে আসে। অর্পিতা মনে মনে ঈশ্বরকে বলে, হে প্রভু, আমার বাড়ির লক্ষ্মী কবিতা, এর মুখের কথাটা সত্য হয় যেন। বিজনবাবু, কবিতা ও বাড়ির বাকি সবাই একসাথে চা খাওয়া শেষ করে। বিজনবাবু বলে, বৌদি, আপনাদের কোম্পানির কথা গতকাল মিস্টার রায়ের কাছ থেকে জানতে পারলাম। একটা খুব অন্যায় কাজ করেছে। এখন রাজীব কি করবে, কিছু চিন্তা করেছে? রাজীব বলে, কাকাবাবু, সেরকম কিছু না। রাতের খাওয়া শেষ করে কবিতা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগে রাজীবের হাতটা ধরে। রাজীব কবিতার দিকে তাকায়, বলে, কবিতা, কিছু বলবে? কবিতা একটু মৃদু হাসি নিজের মুখে আনার চেষ্টা করল, কিন্তু চোখের কোণে জলটা আটকাতে পারল না। একটু ভারী গলায় বলে, ভালো থেকো, আজ আসি। আজ রাজীবের রাতে ঘুম আসতে বেশ অনেকটাই দেরি হয়। শুধু কবিতার কথাগুলো মনে পড়ছিল। সকাল অনেকক্ষণ হয়ে গেছে। শরতের ডাকে রাজীবের ঘুম ভাঙে। আজ ছুটির দিন, তাই রাজীব শরৎকে নিয়ে বাজারে যায়। কিছুটা হলেও রাজীব বাজার করা শিখেছে, কিন্তু বাপ ঠাকুর দাদার রক্ত, তা তো পাল্টানো যাবে না। তাদের অভ্যাস দাম না করে এটা ওটা কেনা। হাতে একটা নোট দিয়ে বলে, বাকি টাকাটা ফেরত দিতে লাগবে না, তোমার কাছে রেখে দাও। বৃদ্ধ খুশি হয়ে বলে, তোমার বাপ ঠাকুরদা মানুষ ছিল না, দেবতা ছিল, কত ধ্যান ধান করত। খোকাবু, তোমার ভালো হবে। এইসব দেখে শরৎ মনে মনে বেজায় রেগে যায়, বলে, এরা বাপ বেটারা সমান,
যত জ্বালা আমার। শরৎ মুখে বলে, ছোটদা তুমি ওই দোকানটায় চা খাও, বাকি বাজারটা আমি করে নিয়ে আসছি। রাজীব ব্যাপারটা বুঝে যায়। শরৎ বাড়িতে ঢুকে অর্পিতার সামনে হতেই অর্পিতা বুঝতে পারে একটা কিছু হয়েছে। ব্যাগ থেকে একটা শাকের আটি বার করে বলে, এটা 50 টাকা দাম, বেগুন 50 টাকা। অর্পিতা বলে, এত দাম বেড়েছে? শরৎ বলে, আমাদের ছোটদা গরিবের কষ্ট দেখতে পারে না, তাই এত দাম। অর্পিতা ব্যাপারটা বুঝে চুপ করে যায়। অর্পিতা কোনো কিছু না বলে চলে যেতে দেখে শরৎ আরও চটে যায়। বলে, ছেলের দোষ দিয়ে কী হবে, মাও তো একই রকম। শরৎ এবার একটু জোরে জোরে বলে, এত ভালো মানুষ হলে হবে না, শয়তান কংস আমাদের চিনতে হবে। শরৎ চোখের জল মুছতে মুছতে বলে, হে ভগবান, এত ভালো মানুষকে তুমি কষ্ট দেবে কেন? একবার মুখ তুলে চাও। অর্পিতা দূর থেকে সব শোনে আর চোখ মুছতে থাকে। দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল। এর মধ্যে রাজীব প্রায় 6টা কোম্পানির কাজ ছেড়েছে। বেশিরভাগ কোম্পানি চায় এক্সপিরিয়েন্স, কিন্তু রাজীব নিজেদের কোম্পানির কথা বলতে পারে না। অবশেষে একটা কোম্পানি বলে, আপনি কাজে জয়েন করুন, আপনার কাজের পারফরমেন্স দেখে তবেই স্যালারি ঠিক করব। রাজীবও সেই শর্তে রাজি হয়ে যায়। এই একটা মাস রাজীবের কাজ করার ধরন, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক, কর্মীদের খুব সহজ করে নতুন কাজ শিখিয়ে কাজ করিয়ে নেওয়ার ধরনটাই অন্যরকম। অনেকে বলে, রাজীবদা অল্প বয়সে নতুন হয়ে সব ব্যাপারে এত অভিজ্ঞতা এর আগে কাউকে দেখিনি। নমস্কার, আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।